তখন আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। এত ছোট মেয়ের কি আর বুদ্ধি আছে? রাতে যখন আমার ভাই বোনেরা ঘুমিয়ে যেত সেই লোকটা আমাকে তুলে নিয়ে খাটে শুইয়ে দিত। আমি কিছুই বুঝতে পারতাম না, আমি ঘুমে মগ্ন থাকতাম। এমনকি যদি আমি কখনো জেগে যেতাম তিনি আমাকে টাকা বা চকলেট দিতেন, আর কাউকে কিছু না বলার জন্য বলতেন। তিনি না বললেও আমি কাউকে কি বলবো যখন আমি নিজেও জানতাম না আমার সাথে কি হচ্ছে। সময় কাটতে লাগলো, আমি নিজেকে সামলালাম এবং এখনও তিনি আমার সাথে আছেন। তখন আমার বয়স হবে 9 বছর। আমার বাবার বন্ধু এক কাকু আমাদের বাড়িতে এসেছিলেন। আমার বাবা তাকে বাড়িতে থাকার জন্য জায়গা দিয়েছিলেন, যদিও আমাদের বাড়িতে মাত্র 2টি রুম ছিল। সেই ব্যক্তির নাম ছিল গিয়াস উদ্দিন, কিন্তু আমার বাবা তাকে ভাইয়ের মতো দেখতেন। মা গিয়াস উদ্দিন এর ব্যাপারে জিজ্ঞেস করলে বাবা বললেন সে আমার ছোটবেলার বন্ধু, সে আজকাল কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তার থাকার কোনো জায়গা নেই, সেজন্য কিছুদিন আমার বাড়িতে রেখেছি, আমাদের বন্ধুত্ব ভাইদের মতো। যখন এর কষ্টগুলো বর্ণনা তখন আমি আর না বলতে পারিনি। মা বললেন তুমি ভালো করেছ, কিন্তু রাতে সে ঘুমোবে কোথায়? বাবা বললেন তিনিও বাচ্চাদের ঘরে ঘুমোবেন, এখন শীতকাল, না হলে রাতে বারান্দায় ঘুমানোর ব্যবস্থা করে দিতাম। মা চুপ হয়ে গেল, সে বাবার সাথে খুব বেশি তর্ক বা ঝগড়া করত না। গিয়াস উদ্দিন দিনের বেলা কাঠমিস্ত্রির কাজ করতেন এবং সন্ধ্যায় ফিরতেন। তিনি কখনোই খালি হাতে আসেনি, সব সময় আমাদের বাচ্চাদের জন্য তিনি ডিম, পাউরুটি, চকলেট ইত্যাদি ফল এবং কখনো কখনো সকালের নাস্তার আইটেম নিয়ে আসতেন। তিনি আমাদের বাড়িতে কেবল সকালের নাস্তা এবং দুপুরের খাবার খেতেন। সে তার সাহেবের সাথে দোকানে কাজ করত, আর রাতেও বাইরে খাবার খেয়ে আসত। মাঝে মাঝে সে তাড়াতাড়ি আসত। রাতে খাবার খাওয়ার সময় বাবা থাকে তার সাথে বসতে পিডাপিডি করতেন। আমরা সবাই তাকে কাকু বলে ডাকতাম, কারণ বাবা বলেন তিনি আমার প্রকৃত ভাইদের মতোই আমার কাছে। খারাপ দিনেও সে আমাকে অনেক সাপোর্ট করেছে। বাবার বেতন বেশি ছিল না, বাড়ির খরচা খুব মুশকিল ভাবেই চলছিল। গিয়াস কাকুর আসার কারণে অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। বাড়ির খরচ শেষ হয়ে গেলে তিনি নিজের টাকায় রেশন কিনতেন। মাঝে মাঝে তেল, ডাল, চাল যদি ফুরিয়ে যেত তিনি জানতে পারলে নিজেই এই জিনিসগুলি কিনে আনতেন এবং মায়ের কাছে এনে দিতেন, আর বিনিময়ে টাকাও নিতেন না। তিনি বলতেন আমি এই বাড়িতে থাকি, এই বাড়ির সমৃদ্ধিতে আমার অংশটুকু দেওয়া আমার অধিকার। তিনি আমার মাকে বলতেন আপনি যদি আমাকে এই বাচ্চাদের আসল কাকা মনে করেন তবে আপনার কাজে লাগার যে আমার সৌভাগ্য আর কি হবে। গিয়াস উদ্দিন সত্যি একজন সহৃদয় ও ভালো মানুষ। আমরা যদি তাকে বাস করার জায়গা দিয়ে থাকি তবে সে আমাদের অনুগ্রহ শোধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করে। কেউ যদি খারাপ অবস্থায় কাউকে সাহায্য করে তবে এমন লোককে কেউ খারাপ মনে করে না। আসলে গিয়াস কাকুর তার বড় ভাইয়ের সাথে কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল, তারপর জিনিসপত্র নিয়ে আমার বাবার কাছে চলে এসেছিল। সে আর তার ভাইয়ের সাথে থাকতে রাজি ছিল না। গিয়াস তার উপার্জনের অর্ধেক আমাদের সংসারে ব্যয় করে খরচ যোগ করতে লাগলেন। তখনই আমরা ভালোভাবে একসাথে থাকতে শুরু করি। আমার বাবা আর্থিকভাবে সচ্ছল হতে লাগলেন। আমার আরও ভাই বোন ছিল যাদের সবাই আমার চেয়ে ছোট ছিল। এটা আমার অবুঝ বয়স ছিল। আমি গিয়াস কাকুকে খুব পছন্দ করতাম। যখনই তিনি জল বা অন্য কোনো কাজ করতে বলতেন আমি দৌড়ে গিয়ে কাজটা করতাম, কারণ শিশুরা খাওয়া দাওয়া করতে পছন্দ করে এবং গিয়াস কাকুর উদারতায় আমরা খুব খুশি ছিলাম। তিনি আমাদের প্রায় প্রতিদিনই চকলেট, বিস্কুট এবং টপিক কিনে দিতেন। এই ধরনের কিছু জিনিস তিনি নিয়ে আসতেন যা বাচ্চাদের পছন্দ হয়। মা আপত্তি করত না, সেগুলোকে তিনি তার ঘরের অংশ হিসেবেই ভাবতেন। একটা ঘরে আমার বাবা এবং মা ঘুমাতো এবং আমরা সমস্ত বাচ্চারা অন্য ঘরের মেঝেতে ঘুমাতাম। ঘরে একটা চৌকি ছিল যেটা গিয়াস কাকু পেয়েছিলেন। এখন সেই লোকটাকে কাকু বলতে ও লজ্জা লাগছে, কিন্তু আমি এই ঘটনাটি বলছি যাতে অভিভাবক যারা অপরিচিতদের বিশ্বাস করে তারা যেন আমার জীবন থেকে শিক্ষা নেয়। সত্য কেউ বিশ্বাস করুক আর না করুক, এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। আপন পর হতে পারে কিন্তু পর কখনো আপন হতে পারে না। শিশুরা সারাদিন খেলে ক্লান্ত হয়ে পড়ে এবং রাতে তাদের গভীর ঘুম পায়। আমরাও মেঝেতে সারিবদ্ধভাবে গদি বিছিয়ে সমানভাবে ঘুমাতাম। স্কুলে যাওয়া ছাড়াও মাকে বাড়ির কাজে সাহায্য করতাম। তাই আমিও ক্লান্ত হয়ে পড়তাম এবং রাতে এত গভীর ঘুমে ঘুমিয়ে যেতাম যে আমি কিছুই বুঝতে পারতাম না। পঞ্চম শ্রেণীর মেয়ে কিভাবে কিছু বুঝতে পারে, তাও আবার যখন ভাই বোনেরা ঘুমিয়ে পড়ে রাতে গিয়াস উদ্দিন আমাকে তুলে নিয়ে নিজের খাটে শুয়ে দিতেন। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি ঘুমে মগ্ন ছিলাম, এমনকি আমি কখনো ঘুম থেকে উঠলেও তিনি আমাকে টাকা, চকলেট, মিষ্টি, বিস্কুট ইত্যাদি দিতেন এবং আমাকে বলতেন এই কথা কাউকে না বলতে। তিনি না বললেও আমি কাউকে কি বলবো যখন আমি নিজেও খুব ভালো করে জানতাম না আমার সাথে কি হচ্ছে। ধীরে ধীরে সময় এভাবেই কাটতে লাগলো। তারপরও আমি তাকে একই জিনিস করতে দেখেছি, কিন্তু এখন পার্থক্য এই যে এখন বহিরাগত কিছু জিনিস যোগ করা হয়েছে। গিয়াস উদ্দিন আসার আগেই খাটটা আমার ছিল।
আমি ওটাতে ঘুমাতাম আর আমার ছোট ভাই বোনেরা মেঝেতে গদি বিছিয়ে ঘুমাতো। আমি এভাবে একটানা 3 দিন না যেতে ঘুমাতে খুব অস্বস্তি বোধ করছিলাম। মনে মনে রেগে যাচ্ছিলাম, এই শয়তান কোথা থেকে এলো যে আমাকে আমার খাট থেকে বঞ্চিত করেছে। গিয়াস উদ্দিন প্রতিদিন ভোরে যখন বাইরে যেতেন, আমাদের বাচ্চাদের ঘরের সামনে একটু জমি ছিল। গিয়াস বাবাকে পরামর্শ দিলেন, যদি কিছু মনে না করেন তাহলে তার উপর 4 দেয়াল তুলে বর্গার ছাদ তুলে নিন। তিনি একজন ওস্তাদ কাঠমিস্ত্রি, খুব অল্প টাকায় খাট জানালা দরজা সবই হবে, আমি নিজে পরিশ্রম করব। আমার বাবা এতে খুশি হয়ে রাজি হলেন। যাই হোক, বাড়িতে একটা ঘরের খুব দরকার ছিল। তিনি বললেন, মাথায় কড়া তেলের বদলে যদি ঘি পড়ে যায় তাহলে দোষ কি? কয়েকদিনের মধ্যে একটা ছোট ঘর তৈরি হয়ে গেল। গিয়াস আমাদের ঘরের মাঝখানে একটি দরজা তৈরি করেছিলেন যাতে নতুন ঘরটি অন্যান্য ঘরের সাথে সংযুক্ত থাকে। বাবা নতুন রুমে একটি নতুন খাট এনে গিয়াসকে এই ঘরটি দিয়ে দেন, যাতে তিনি শান্তিতে আলাদাভাবে থাকতে পারেন, বাচ্চারা নিজের ঘরে আরামে পড়াশোনা করতে পারে। এখন আমরা আমাদের রুমে ঘুমাতাম আর গিয়াস তার নতুন ঘরে ঘুমোতেন। কিন্তু মাঝের দরজা সহজেই খুলে যেত তখনই যখন আমার বাবা এবং ভাই বোনরা ঘুমাত। সেই ব্যক্তি গোপনে আমাদের ঘরে আসত। আমি এবার কিছু বুঝতে পারছিলাম। আমি তাকে বলতাম, কাকু প্লিজ রাতে আমাদের রুমে আসবেন না, নইলে বাবাকে বলে দেব। তখন সে আমাকে বলতো যে তোমার বাবা তুমি যা বলবে তা বিশ্বাস করবে না, কিন্তু আমি যা বলবো তাই বিশ্বাস করবে। কারণ আমি তাকে আমার অর্ধেক বেতন দিই। আমি বলবো যে তুমি নিজে আমার কাছে আসো, কারণ তোমরা আমাকে প্রতিদিন নতুন জিনিস কেনার কথা বলো এবং আমিও সেগুলি নিয়ে আসি। মাঝে মাঝে যখন আমি অনুরোধ পূরণ করতে পারি না, তুমি সেই রাগে আমার সম্পর্কে অভিযোগ করছো। আমি তার কাছ থেকে এমন কথা শুনে খুব ভয় পেতাম, কারণ তিনি আমাকে খুব অজ্ঞ বয়স থেকে ভয় দেখিয়েছিলেন। আমি তাকে খুব ভয় পেতাম এবং তখন আমি কিছুই করতে পারিনি। এই ব্যক্তি আমাদের সাথে 7 বছর ছিলেন এবং তার অন্যায় থেকে তিনি বিরত হননি, যেখানে আমার বাবা তার মঙ্গল নিয়ে চিন্তিত ছিলেন। বাবা ভাবছিলেন গিয়াস কতদিন ব্যাচেলর থাকবেন, এখন তার বিয়ে করা উচিত। বাবার পরামর্শে তার জন্য একটি মেয়ে খুঁজতে শুরু করে। একটি দরিদ্র পরিবার থেকে আমাদের পরিচিত একটি মেয়ে খুঁজে পাওয়া যায় আর সেখানেই বিয়ে করেন গিয়াস। তারপর সে একই কর্মকাণ্ডের পুনরাবৃত্তি শুরু করুন। যখনই তার স্ত্রী তার বাবা মায়ের বাড়িতে যেত, সে আমাদের ঘরে প্রবেশ করত। আমি কাউকে বলতেও পারিনি। গল্পটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।